20 চুক্তিতে বাংলাদেশ চীন সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাল। এক যুগেও সরানো গেল না কারওয়ান বাজার আড়ত, যাত্রাবাড়িতে স্থানান্তরে নানা অজুহাত ব্যবসায়ীদের। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, পিএসসির 3 কর্মকর্তা সহ 17 জন গ্রেফতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। আর দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে বাণিজ্যিক এই সফরে 20টি সমঝোতা স্মারক স্বাক্ষর সহ নানা আনুষ্ঠানিকতার পাশাপাশি আগামীকাল দ্বিপক্ষীয় বৈঠক হবে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও। অবকাঠামো, যোগাযোগ ও জ্বালানি খাতে সহযোগিতা ছাড়াও দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। বেইজিং থেকে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 5 বছর পর বন্ধুপ্রতিম চায়নার রাজধানী বেইজিংয়ে আসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চূড়ান্ত হয়েছে 10 চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিং এয়ারপোর্টে তাকে স্বাগত জানান চায়না সরকারের উচ্চ পর্যায়ের সদস্য ও চায়নায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধানমন্ত্রী তার আবাসস্থলে পৌঁছলে তাকে স্বাগত জানান চায়না আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীরা। এ সময় প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে প্রত্যাশার কথা জানান নেতারা। চীন হচ্ছে আমাদের অত্যন্ত পরীক্ষিত দীর্ঘদিনের উন্নয়ন অবকাঠামোর একজন বিশেষ বিদেশি বন্ধু বা বিদেশি রাষ্ট্র হিসেবে আমরা জানি। ওনাদের সাথে যে এলসি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো আমাদের আশা করি সলভ হয়ে যাবে। দুই দেশের সরকার প্রধানের আলোচনার মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য মাত্রায় যাবে এমন প্রত্যাশা জানান প্রবাসীরা। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় প্রবাসী ব্যবসায়ীদেরকে উৎসাহিত করেন দেশে ইনভেস্ট করতে। তো দেশের সেই পরিবেশটা যেন ব্যবসা বান্ধব হয় এই অনুরোধ রাখছেন তারা সবাই। প্রধানমন্ত্রীর আগমনে অত্যন্ত আনন্দিত এবং আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আরো বৃহৎ পরিসরে আমরা আরো কিছু করতে পারবো চায়নার ব্যবসা বাণিজ্যে। সফরের আগামী দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কেয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ব বৈঠক হবার কথা রয়েছে। বঙ্গবন্ধু কন্যার সম্মানে শি জিনপিং এর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। চায়নার সাথে বাংলাদেশের এই যে দীর্ঘ সম্পর্ক তা বন্ধুত্বপূর্ণ, আস্থা এবং বিশ্বাসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর পরে এই বেইজিং সফরের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য মাত্রায় যাবে, কূটনীতি ত্বরান্বিত হবে, প্রসারিত হবে ব্যবসা বাণিজ্য, এমনটাই প্রত্যাশা সবার। ফারজানা শোভা, 21 টেলিভিশন, বেইজিং, চায়না। বিকল্প নির্মাণ হলেও 2013 সাল থেকে প্রায় 1 যুগেও সরানো যায়নি রাজধানীর কারওয়ান বাজারের আড়ত। সবশেষ গত ঈদ উল ফিতরের পর স্থানান্তরের কথা থাকলেও অনেকটা অদৃশ্য কারণে থমকে আছে প্রক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন এখনো কোনো নির্দেশনা তাদের কাছে নেই। আর উত্তর সিটির মেয়রের আশ্বাস দ্রুতই সম্পন্ন হবে স্থানান্তর প্রক্রিয়া। মানিক শিকদারের রিপোর্ট। মেগাসিটি ঢাকার ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা কারওয়ান বাজার। দেশের অন্যতম বৃহত্তম পাইকারি আড়ত এটি। দিনরাত 24 ঘন্টা জমজমাট এ বাজার। শাকসবজি, ফল আর বিভিন্ন পণ্য বোঝাই ট্রাকগুলো আসতে থাকে বাজারের বিভিন্ন রাস্তায়। শহরের কেন্দ্রে বিশাল এই আড়ত থাকায় যানজট এখানের নিত্যসঙ্গী। রাজধানীকে যানজটমুক্ত আধুনিক নগর হিসেবে গড়তে এ বাজার সরানোর পরিকল্পনা প্রায় 2 যুগ আগের। 2006 সালের 4 অক্টোবর ঢাকায় 3টি পাইকারি কাঁচা বাজার নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। এ লক্ষ্যে আমিনবাজারে 33 বিঘা, মহাখালীতে 7 বিঘা এবং যাত্রাবাড়িতে 5 বিঘা জমির উপর 3টি কাঁচা বাজার নির্মাণ শেষ করে সিটি কর্পোরেশন। 2013 সালে মার্কেট নির্মাণ শেষে বাজার স্থানান্তরের আলোচনা চললেও ব্যবসায়ীদের রাজি করাতে পারেনি সিটি কর্পোরেশন। প্রয়াত আনিসুল হক ঢাকা উত্তর সিটির মেয়র থাকাকালে কারওয়ান বাজার সরিয়ে নেয়ার উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি।
এরপর আরও 11 বছর পার হলেও এখনও কারওয়ান বাজার ছাড়তে রাজি নয় অনেক ব্যবসায়ী। ভালো অবস্থানে আছে আমরা এখন, সবাই আমাদের অনেক অসুবিধা হবে, এই জায়গার লোকগুলো অনেক অসুবিধা হবে। এখান থেকে যদি মনে করেন গাবতলী চলে যায় তাহলে আমাদের একটু বেশি অসুবিধা হয়ে যাবে। যারা যেতে চান তারাও বলছেন নতুন বাজারের নানা সংকটের কথা। আমাদের এমন জায়গায় যাতে স্থানান্তর করা যেতে যে আমাদের কারওয়ান বাজার মতোই আমরা মানে স্বাচ্ছন্দ্যভাবে বিক্রি করতে পারবো, কাস্টমার চাহিদা পাবো। কিন্তু ওইখানে তো ওই ধরনের পরিবেশ নেই, এত বড় খোলা জায়গাও নেই। ব্যবসায়ী নেতারা বলছেন যাত্রাবাড়ি ও আমিনবাজারের অবকাঠামো এবং পরিবেশ ব্যবসা বান্ধব নয়। একটা হলো যাত্রাবাড়ি আর একটা হলো গাবতলী। গাবতলীর যে জায়গায়, সেই জায়গায় কোনো ক্রেতা সাধারণ যাওয়ার মতো কোনো উপযুক্ত পরিবেশে নেই। আর যে কাঠামো তৈরি হয়েছে সেই কাঠামোতে এই বৃহৎ ব্যবসা পরিচালনার মতো উপযুক্ত না। এই পরিস্থিতির মধ্যেই কারওয়ান বাজারের কাঁচামাল আড়ত যাত্রাবাড়িতে স্থানান্তরের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, কিন্তু এই তথ্য জানেন না অনেক ব্যবসায়ী। আপনারা এখান থেকে সইরা যাইতে হইব, ওই জিনিসটা আমার কাছে এখনো আসেন। ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী নেতারা 6 দফা দাবি উত্থাপন করে নিজেদের অবস্থানে অটল। আমাদের যে বক্তব্য সেটা হলো উপযুক্ত পরিবেশ তৈরি হোক, আমরা কালকে সরে যাব, কিন্তু উনি তৈরি করবে কি করবে না এটা তো হলো ওনার সিদ্ধান্ত। তবে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেছেন অবকাঠামো প্রস্তুত হয়েছে, স্থানান্তর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে। যারা কারওয়ান বাজার থেকে যারা যাত্রাবাড়িতে যাবে তাদের দোকান বরাদ্দ দিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। সুতরাং এটি একটি বিরাট অগ্রগতি বলে আমি মনে করি, কারণ এতদিন পর্যন্ত দোকান তোমার বরাদ্দ দিতে পারিনি, ওনারা যেতে চায়নি, এখন ওনারা যেতে চেয়েছে এবং ওনারা বলেছে আমাদেরকে দোকান বরাদ্দ দেন। শহরের মধ্যে পাইকারি মার্কেট থাকতে পারবে না বলেও জানান মেয়র। আজকে কারওয়ান বাজারকে যদি ক্লিন করতে পারি অটোমেটিক্যালি কিন্তু এই জায়গাতে সব জায়গা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সিভিল সার্ভিসের পরীক্ষা সদৃষ্টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ঊর্ধ্বতন 3 কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করেছে সিআইডি। এদের মধ্যে বিপিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীও রয়েছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, অফিস সহায়ক খলিলুর রহমান ও সাজিদুল ইসলাম। এছাড়া গ্রেফতার হয়েছেন নোমান সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, প্রিয়নাথ রায়, জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের মামুনুর রশিদ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান নিয়ামুন হাসান, ব্যবসায়ী সহোদর সাখাওয়াত হোসেন ও সাইম হোসেন এবং বেকার যুবক লিটন সরকার। 21 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক রবিউল হাসান অভি। একই সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও। পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদনের পর রবিউল হাসানকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়। সৃষ্টিলগ্ন থেকেই 21-এর সঙ্গে যুক্ত রবিউল হাসান 1997 সালে কাজ করেছেন সাপ্তাহিক বিচিত্রা এবং 1999 সালে যুগান্তরে। 2001 সালে 21-এর সম্প্রচার বন্ধের পরেও বছর দুয়েক যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সাথে। পরে দক্ষতা উন্নয়নে পাড়ি জমান ইংল্যান্ডে। কাজের ফাঁকে সেখানেও যুক্ত হন এটিএন বাংলার লন্ডন অফিসে। 2013 সালে তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সহযোদ্ধা, লেখক, সাংবাদিক, গবেষক ও সাবেক সাংসদ বেবি মওদুদের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও স্বাধীন রাষ্ট্র গঠনে ভূমিকা বিষয়ক গবেষণালব্ধ বই সম্পাদনায় যুক্ত হন। পরবর্তীতে সম্প্রচার ও বিপণন বিভাগের পরিচালক হিসেবে আবারও যুক্ত হন 21 টেলিভিশনের সঙ্গে। দায়িত্ব পালনকালে প্রধানমন্ত্রীর মানবিক অগ্রাধিকার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে নির্মাণ করেছেন ধারাবাহিক তথ্যচিত্র বদলে যাওয়া বাংলাদেশ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সদস্য রবিউল হাসান অভি। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা 21 টেলিভিশনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে দর্শকপ্রিয়তার শীর্ষে নিতে কাজ করবেন বলে অঙ্গীকার করেন 21 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান অভি। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, চরম দুর্ভোগে লাখো বানভাসী। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে।
টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায়। চরম দুর্ভোগে লাখ লাখ বানভাসী। সিরাজগঞ্জ যমুনার পানি কিছুটা কমলেও স্বাভাবিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। হুড়াসাগর, করতোয়া, ঘুমনি ও চলনবিল সহ আশপাশের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সদরের সায়দাবাদ সহ আশপাশের ইউনিয়নের বসতবাড়িতে পানি থাকায় চরম দুর্ভোগে বানভাসীরা। সায়দাবাদ মহাসড়কের পাশে আশ্রয় নেওয়া শতাধিক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। টাঙ্গাইলে ব্রহ্মপুত্র, যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। প্রবল স্রোতে যমুনা ও ঝিনাই নদীর পরবর্তী ভাঙন দেখা দিয়েছে। সিলেট, সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। কুশিয়ারা তীরবর্তী এলাকা নিম্নাঞ্চলে হাকালুকি হাওরে পানির তোড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির জন্য থাকবার পারি না, কি খাই। বন্যায় ঘর বারে পানি উঠে গেছে। সব অনেক পরিবার ওলি আরসাই নিয়েছে, এই বিশ্ব রোডের এই ঢাল দিয়ে আরসাই নিয়েছে। আমি তো বৈশাখের থাকি তো পানি আইসি আজ মানে তো আমার পর জ্বর বাসান পানি কোনো বাড়াইতাম পারে না, রাস্তাঘাটে বাড়াইলে হয়তো কিছু পাইলে মানে পানি রাস্তাঘাটে তো বাড়াইতে ঘুমায় এক করো কিছু আমরা খাইছি না। ময়মনসিংহ সিটির বর্ধিত 30 নম্বর ওয়ার্ডের ভাঙাচূড়া সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দের কারণে চরম দুর্ভোগে নগরবাসী। বেশি বিভাগে যান চালকরা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি স্থানীয়দের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতর রহমান জুলের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। দেখে মনে হবে কোনো গ্রামীণ জনপদের ডুবানালা। এটি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বর্ধিত 30 নম্বর ওয়ার্ডের ঘণ্টি থেকে কিসমত, তারাগাই হয়ে কল্যাণপুর সড়ক। আগে থেকেই ভাঙাচোরা সড়কটিতে খানাখন্দ তৈরি হওয়ায় এখন রূপ নিয়েছে ডুবানালায়। সংস্কার না হওয়ায় যান চলাচলের প্রায় অযোগ্য। গাড়িগুলো চলতে পারে না, মানুষও চলতে পারে না, বিপজ্জনক রাস্তা হয়ে গেছে। রাস্তা মাঝখানে ভাঙ্গা, আমরা হাইটে আসতেছি 1 ঘন্টা লাগে আমাদের বাসায় আসতে, কিন্তু অটো দিয়ে 5 মিনিট লাগতো। প্রেগন্যান্ট মহিলা থাকে, তাহলে তাদেরকে নিয়ে ডাক্তারখানা নেওয়া যাওয়া মানে খুবই একটা দুরূহ ব্যাপার হয়েছে। প্রায় অ্যাক্সিডেন্ট হইতেছে। বেশি বিপাকে পড়েছেন যান চালকরা। প্রায় ঘটে দুর্ঘটনা, নষ্ট হয় যানবাহন। গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি লোপরে থাকা লাগে, উল্টে মানুষের ডানা হাত পায়ে ক্ষতিগ্রস্ত হয়। 3 বছর রাস্তা কোনো ভাব নাই। সড়কের প্রায় 1 কিলোমিটার সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, দাবি সিটি কর্পোরেশনের। এই রাস্তাটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি। আমরা ইতিমধ্যে এই রাস্তার টেন্ডার আহ্বান করেছি। মানুষ যে দুর্ভোগে আছে সেটা আমরা অবগত আছি। যখন এই রাস্তাটা ফুল কমপ্লিট হবে, আমরা এই দুর্ভোগ থেকে জনগণকে রেহাই দিতে পারব। জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত সড়কটি সংস্কার দেখতে চায় নগরবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় অর্ধ শতাব্দী পর ফের চালু হচ্ছে সাতক্ষীরার বসন্তপুর নৌবন্দর। নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে ওঠার পাশাপাশি নৌপথে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটাবে এই বন্দরটি। অল্প সময়ে ভারত যেতে পারবেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনির প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। রাজা প্রতাপাদিত্যের ইতিহাস সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। সেই প্রাচীনকালেই কাকশিয়ালী, ইছামতি ও কালিন্দী নদীর মোহনায় কালীগঞ্জের বসন্তপুরে গড়ে উঠেছিল আন্তর্জাতিক নৌবন্দর। ব্রিটিশ শাসনামলে এখানে নোঙর করত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবহরও। দেশ ভাগের পরও চলে আসছিল আন্তর্জাতিক নৌবন্দরটির কার্যক্রম। তবে 1965 সালে পাকিস্তান ভারত যুদ্ধের পর এটি বন্ধ হয়ে যায়। স্মৃতিচিহ্ন হিসেবে পড়ে আছে নৌবন্দরটির কাস্টমস অফিস, ইমিগ্রেশন অফিস, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন জরাচিহ্ন ভবন। সাতক্ষীরার সাথে ভারতের 271 কিলোমিটার স্থল ও নৌ সীমান্ত ঘিরে ফের চালু হতে যাচ্ছে নৌবন্দরটি। জমি উদ্ধার করে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া। শিগগিরই শুরু হবে অবকাঠামো উন্নয়ন। নদী পথে খরচ যেমন কম হয়, অল্প সময়ের মধ্যে পণ্য আনা নেওয়া করা যায়। আমদানি রপ্তানি কার্যক্রম পূর্ণদমে যখন চালু হবে, সাতক্ষীরার একটি সম্ভাবনাময় জেলা, এই জেলা আরও অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বন্দর ঘিরে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন স্বপ্ন বুনছেন স্থানীয়রা। মানুষের আর্থসামাজিক উন্নয়নে এই বন্দরটি ভূমিকা রাখবে। অনেক কর্মসংস্থানের সুযোগ হবে। সর্বোপরি সাতক্ষীরা উন্নয়ন, সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক ভূমিকা রাখবে বসন্তপুর নদী বন্দর। শতকরা 80% লোকের আপনার উপকার হবে
এবং এলাকার লোকের উপকার হবে। বাংলাদেশের বড় আকারে একটি রাজস্ব এই বন্দর থেকে দেব বলে আমরা আশাবাদী। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে এবং মানুষের যাতায়াতের যাত্রী পরিবহনও অনেক সুবিধা হবে। গত বছরে 13 নভেম্বর ভার্চুয়ালি বন্দরটির কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রার্থী হতে অটল বাইডেন, অসুস্থতার খবরকে মিথ্যা বলল হোয়াইট হাউস। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের স্বাস্থ্যগত ও বয়সের বিষয় নিয়ে যে প্রশ্ন উঠেছে তা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউস। নিজ দল ডেমোক্রেট পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা চিঠিতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেনও। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। আজ থেকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। নিজের প্রার্থিতা নিয়ে এমন উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে 50 জনের বেশি ডেমোক্রেটের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। অন্যদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জেন পিয়ারে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট বাইডেন পার্কিনসন রোগে আক্রান্ত নন। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির অন্য শহরগুলোতেও হামলা অব্যাহত রেখেছে রুশ সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছে, নতুন করে গত রাতের হামলায় 3 শিশুসহ নিহত হয়েছে 37 জন, আহত হয়েছে 1.5 শতাধিক। কিয়েভের একটি শিশু হাসপাতাল, মাতৃসনদ কেন্দ্র ও একটি ব্যবসায়িক কেন্দ্র সহ 100-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের প্রতিরক্ষা শিল্প কাঠামো ও বিমান ঘাঁটি নিশানা করে হামলার কথা স্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবারে খেলার খবর। বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে লম্বা সময়ের জন্য পাকিস্তানের মুশতাক আহমেদকে রেখে দিতে চেয়েছিল বিসিবি। তবে শেষ পর্যন্ত টাইগারদের অধ্যায়ের ইতি টানলেন মুশতাক। গত এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি স্পিনার মুশতাক আহমেদ। মূলত বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল টি-20 বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে এবারের আসরে তার অধীনে দলের স্পিনাররা ভালো করেছিলেন। বিশেষ করে নজর কাড়ার পারফর্ম করেছেন রিশাদ হোসেন, যে কারণে এই কোচকে লম্বা সময়ের জন্য রেখে দিতে চেয়েছিল বিসিবি। ইংল্যান্ড যুব দলের কোচ হিসেবে কাজ শুরু করতে যাওয়ার সেই পথে হাঁটলেন না মুশতাক আহমেদ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের স্পিন বোলিং কোচ হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম pakpassion.net। মুশতাক আহমেদের সাথে যখন আমরা যোগাযোগ করি, তার কাছ থেকে একটা সার্টেন নাম্বার অফ ডেজ আমরা চেয়েছিলাম ইনিশিয়ালি। সো অ্যাট দ্যাট পয়েন্ট ওটা সম্ভব ছিল না ওনার পক্ষে, বিকজ অফ হিজ ফিউ প্রিভিয়াস কমিটমেন্টস। ফর এক্সাম্পল, যেটা আপনারা এখন দেখছেন যে ইংল্যান্ড অ্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আছে এবং আরও কিছু ওনার কমিটমেন্ট আছে। সো তখন আমরা যেটা করি যে আমরা অ্যাটলিস্ট টি-20 ওয়ার্ল্ড কাপকে কনসিডার করে ওই পর্যন্ত তার সাথে আমরা চুক্তি করি এবং তার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং আজকেও কথা হয়েছে। ওনার ডিসেম্বর পর্যন্ত কিছু প্রি অকুপাইড কিছু কমিটমেন্ট আছে। এই পর্যন্ত উনি এর মধ্যে যে সময়টা অ্যাভেলেবেল থাকবে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দেবে। এর বাইরে আমাদের সাথে তার সাথে লং টার্ম চুক্তির ব্যাপারে কথা হবে। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। চুক্তিতে বাংলাদেশ চীন সম্পর্কে যুক্ত হচ্ছে নতুন মাত্রা। শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক কাল। এক যুগে সরানো গেল না কারওয়ান বাজারের আড়ত, যাত্রাবাড়িতে স্থানান্তরের নানা অজুহাত ব্যবসায়ীদের। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, পিএসসির 3 কর্মকর্তা সহ 17 জন গ্রেফতার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।